এখনো ধরাছোঁয়ার বাইরে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ, অফিসে ছিল টর্চার সেল নারী বাহিনী। ওইখানে আবার টর্চার সেল একটা আছে। স্যার কাছে যাওয়ার পরে আমার হাত ধরে ফেলাইল, ধরে সে আমার মারা শুরু করল। আইডি কার্ডকেও সে কিন্তু নানাভাবে প্রতারণা করেছে, কখনো শাহেদ করিম, কখনো কখনো লেফটেন্যান্ট কর্নেল, কখনো মেজর। গ্রেফতার 7 জন রিমান্ডে, মিরপুর শাখা ও সিলগালা। অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে সরকার। এই অনিয়মগুলি আমরা খুঁজে বের করেছি এবং অপরাধীদের ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাস্ক কাণ্ডে জেএমআই সহ 2 ঠিকাদার প্রতিষ্ঠানের প্রধানকে দুদকের জিজ্ঞাসাবাদ, জেকেজি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থাই নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় দেশে আরও 46 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 3,500। চট্টগ্রাম মেডিকেলে টাকা ছাড়া মেলে না সেবা, করোনা চিকিৎসায় ভোলায় নেই ন্যূনতম সুবিধা। করোনাকালে ধান আবাদে স্বস্তি, বোরোর ন্যায্য মূল্য পাওয়ায় আমন চাষে কৃষকের জোর প্রস্তুতি, বীজ ও সেচে সরকারের ভর্তুকির সুফল, রেকর্ড উৎপাদনের আশাবাদ। হাইকোর্টের বারান্দায় কোটি টাকা দুর্নীতির অভিযোগ, স্টিকার জালিয়াতি করে একাধিক আইনজীবীর কাছ থেকে টাকা হাতিয়ে নিত সফটওয়্যার কোম্পানি। এবং বড়দের ঝগড়ার বলি হলো 4 মাসের শিশু, ধারালো ব্লেড দিয়ে গলা কেটে ঘুমন্ত সাদিয়াকে হত্যা করে প্রতিবেশী পারভিন। ধরা পড়ছে কেবল কর্মকর্তা কর্মচারী, হাসপাতালের ব্যবস্থাপক সহ 7 জন 5 দিন করে রিমান্ডে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ। প্রভাব খাটিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে কোটি কোটি টাকা আয় করেছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। ছিল নিজস্ব টর্চার সেল এবং নারী বাহিনীও। পাওনা টাকা চাইতে এলেই করা হতো নির্যাতন। এদিকে উত্তরার পর রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও সিলগালা করে দিয়েছে র্যাব। উত্তরার 12 নম্বর সেক্টরের রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় এটি। ঢোকার প্রবেশমুখেই বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এখান থেকেই সমস্ত অপকর্ম নিয়ন্ত্রণ করত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। বাইরে থেকে বোঝার উপায় নেই এই ভবনটিতে কি কি আছে। ভবনটিতে ছিল শাহেদের নিজস্ব টর্চার সেল, টাকা চাইতে আসলেই করা হতো নির্যাতন। ওইখানে আবার টর্চার সেল একটা আছে। আমি গেলাম ওইখানে টাকার জন্য, স্যার কাছে যাওয়ার পরে আমার হাত ধরে ফেলাইল, ধরে সে আমার মারা শুরু করল। ইয়ার পরে বলে যে তুই আমার চিনস, আমি বেটা উপমন্ত্রী ক্ষমতা অ্যাবজর্ব করি, শেখ হাসিনা কোথায়, আমার পকেটে বেটা। এমনকি পাওনাদারকে নারী দিয়ে হেনস্থা করাও ছিল শাহেদের অন্যতম কাজ। ভুক্তভোগীর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে অভিযোগ করতে পারত না শাহেদের বিরুদ্ধে। হাওয়া ভবনের লোক ডাইরেক্ট, তার আবার এমডি হলো যুব দলের সভাপতি গুলশান নাসির। আইন শৃঙ্খলা বাহিনী বলছে প্রতারণার মাধ্যমে টাকা আয় ছিল শাহেদের কাজ। কেঁচু কুটতে আসলে সাপটা আমরা অ্যানাকোন্ডা আমরা বের করে নিয়ে আসতে সক্ষম হই। যখনই তার সাথে পরিচয় হয়েছে তখনই তাদেরকে পরিচয় দিয়েছে আমি আর্মির মেজর, কখনো লেফটেন্যান্ট কর্নেল, কখনো ফুল কর্নেল। এবং তার বিভিন্ন আইডি কার্ডও কিন্তু আমাদের কাছে তথ্য এসে যে সে আইডি কার্ডকেও সে কিন্তু নানাভাবে প্রতারণা করেছে। প্রধানমন্ত্রীর এই অফিসকেও কিন্তু আমি বলবো যে নাম করে সে নানা জায়গায় তার নাম সে বিক্রি করেছে। এবং এই ক্ষেত্রে এই প্রতারণাকে কেন্দ্র করেই সে নানা জায়গা থেকে টাকা ধার নিয়েছে। পলাতক শাহেদকে খুঁজতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রিজেন্টের ব্যবস্থাপক সহ গ্রেফতার 7 আসামি 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও সিলগালা করে দেয় র্যাব। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের শেষ নেই। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও অফিস দখলে রাখা আর মাসের পর মাস ভাড়া বকেয়া রাখার অভিযোগ রয়েছে রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে। মিরপুরের রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে এখনও অর্ধ কোটি টাকা পাওনা রয়েছে বলে দাবি ভবন মালিকের। আর উত্তরার রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ের ভাড়া বকেয়া রয়েছে 8 মাসের। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট।
রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় আর রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখার পর এবার সিলগালা মিরপুর শাখাও। তবে নিজের প্রভাব জানান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের ছবির ব্যবহার থেকে বাদ যায়নি এ হাসপাতালের প্রধান ফটকও। হাসপাতাল ভবনের দিকে তাকালেই চোখে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের সাবেক ও বর্তমান মহাপরিদর্শকের সঙ্গে মোহাম্মদ শাহেদের ছবি। প্রভাব খাটিয়ে হাসপাতাল ভবনের 2 বছরের ভাড়া পরিশোধ না করার অভিযোগও রয়েছে মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে। ভবন মালিক জানান, রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখার কাছে তার পাওনা জমে দাঁড়িয়েছে $250 কোটি টাকা, আর তা চাইলেই দেওয়া হতো হুমকি। আমারও প্রায় $2 কোটি টাকা বাকি। পানির বিল বোধ 8-10 লাখ টাকা। ওই যে দিচ্ছি দিমু বেশি করলে চেক দেয়, ওই চেক আর পাস হয় না। সবসময় গানম্যান টান নিয়ে চলতো। আর আমার সাথে বেশি এত ফোন করেন কেন, ধমক টমক মাঝে মাঝে হ্যাঁ দিছে। একই চিত্র উত্তরায় রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়েও। অভিযোগ রয়েছে, চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও ভবনের 2টি ফ্লোর দখলে রেখেছে রিজেন্ট গ্রুপ। বকেয়া রয়েছে 8 মাসের ভাড়া। 1 মাস আগে 2 মাস আগে নোটিশ করতে হয় যে সে নবায়ন করবে কিনা বা ছেড়ে দিতে হবে, কিন্তু সে তাও পাত্তা দেয় নাই। ওগুলা কমার্শিয়াল আসে, ইলেকট্রিসিটি বিল, পানির বিল, ওগুলো সব বাকি। ভাড়াটা 8 মাসের বাকি। আমার মেয়ে ভাড়া চাইছে গত মাসে। মেয়ে বলে কি, আম্মু সে এমনভাবে রাগান্বিত বলছে যে আমাকে থ্রেটই করছে। মোহাম্মদ শাহেদের বিভিন্ন পরিচয় ব্যবহার আর বেপরোয়া আচরণে আতঙ্কিত থাকতেন বলেও জানান ভবন মালিকেরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ। মাস্ক কাণ্ডে ঠিকাদার প্রতিষ্ঠান জেএমআই ও তমার প্রধানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। কয়েক ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তরা গণমাধ্যমে নিজ প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গান। দুদক সচিব জানিয়েছেন, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা হবে। অভিযোগ ওঠে সরবরাহকৃত মাস্ক আসল N95 মাস্ক নয়। গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টে উঠে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও কেন্দ্রীয় ঔষধাগারের এক শ্রেণীর কর্মকর্তার যোগসাজশে নকল N95 মাস্ক মুন্সিগঞ্জের একটি কারখানায় বানিয়ে কেবলমাত্র সিল বসিয়ে ভুয়া আমদানি দেখিয়ে সরবরাহ করেছে জেএমআই। এছাড়া সুরক্ষা সামগ্রী সরবরাহে অনিয়মের অভিযোগে আছে তমা কনস্ট্রাকশনের বিরুদ্ধে। একই ধরনের অভিযোগ এলান কর্পোরেশন, মেডিটেক ইমেজিং লিমিটেড ও লেক্সিকন মার্চেন্টাইজ ও টেকনোক্রেট লিমিটেডের বিরুদ্ধেও। এসব অভিযোগের ভিত্তিতে তদন্তের অংশ হিসেবে সকালে ঠিকাদার প্রতিষ্ঠান জেএমআই এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী মেডিকেল টিম মোহাম্মদ মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। এছাড়া করোনায় আক্রান্তের দাবি করে এলান কর্পোরেশনের কর্ণধার আমিনুল ইসলাম দুদকে হাজির না হয়ে লিখিত বক্তব্য পাঠিয়েছেন। আমি তো এখানে আসছি, ওনারা আমাকে সব প্রশ্ন করছে, আমি উত্তর দিয়েছি। যেহেতু আমাদের চালান শেষ হয় নাই, সরবরাহ শেষ হয় নাই, এখনো চলমান আছে। আমরা 3 লক্ষের জন্য চুক্তিবদ্ধ। আমরা 3 লক্ষ সরবরাহ শেষ করে তারপরে বিল দাখিল করব। এদিকে N95 মাস্ক, পিপি দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধেও আনা অভিযোগ আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব। অনুসন্ধানের যদি যার নামই বেরিয়ে আসুক না কেন, দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বৃহস্পতিবার একই অনুসন্ধানের অংশ হিসেবে মেডিটেক ইমেজিং লিমিটেড ও লেক্সিকন মার্চেন্টাইজ ও টেকনোক্রেট লিমিটেডের প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। টেস্ট না করেই করোনার রেজাল্ট নিয়ে প্রতারণার দায়ে জেকেজি হেলথ কেয়ারের অপকর্ম প্রকাশ্যে আসার বেশ কয়েকদিন পার হয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে আছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত বেলায়েত হোসেনের রিপোর্টে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রেজিস্ট্রার চিকিৎসক হিসেবে চাকরিরত অবস্থাতেই জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান পদে ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। করোনা টেস্টের নামে দিনের পর দিন মানুষকে ঠকিয়ে আসছিল তার প্রতিষ্ঠান। এর দায়ে স্বামী আরিফ চৌধুরী সহ গ্রেফতার হয়ে কারাগারে আছেন 6 জন, কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে ডাক্তার সাবরিনা। শুধু তাই নয়, প্রায় 3 মাস ধরে তিতুমির কলেজ ক্যাম্পাসে উচ্ছৃঙ্খল আচরণ ছিল জেকেজির কর্মকর্তা কর্মচারীদের। মেয়েরা ঘরে নিয়ে নাচ গান করতো, ওই লোকেরা লইলে রোমে রোমে নিয়ে যেত, এই রোমে ওই রোমে সবাই মারছে, সব স্টাফদের মারছে। বিভিন্ন অসামাজিক কাজে বাধ্য করতাম মাঝে মাঝে। সরকারি তিতুমির কলেজের মাঠে অবস্থিত এই বুথগুলোর মাধ্যমেই করোনা পরীক্ষার নামে দিনের পর দিন মানুষকে ধোঁকা দিয়ে গেছে জেকেজি হেলথ কেয়ার। জেকেজি হেলথ কেয়ারের অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত কাজ গুছিয়ে এনেছে পুলিশ। পুলিশের সন্দেহ এর পেছনে জড়িত রয়েছেন প্রভাবশালী ব্যক্তিরাও। ডাক্তার সাবরিনার কর্মকাণ্ড অনুসন্ধান করছে পুলিশ। আমরা তদন্ত করে দেখছি যে এর সাথে অন্যান্য দপ্তরের কেউ কোনো কর্মচারী জড়িত আছে কিনা এবং তাদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা আমরা দেখছি। জেকেজির অপকর্ম যখন প্রকাশ্যে, তখনও তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।
ওই প্রতিষ্ঠানটার বিরুদ্ধে সিলগালা করা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনাদেরকে কোনো ব্যবস্থা করা কিছু? ওভাল গ্রুপ সেটার সাথে তো আমাদের কোনো সম্পর্ক না। আমাদের তো ছিল যে তারা নমুনা সংগ্রহ করতে সাহায্য করবে, আমরা সেদিনই বাতিল করেছি। পুলিশ বলছে জেকেজির প্রতারণার সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের জালিয়াতির সাথে যারাই জড়িত থাকবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যত বড় শক্তিশালী। দ্রুতই জড়িতদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে বলেও জানিয়েছে পুলিশ। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ডাঙায় সাজানো সারি সারি নৌকা, বসেছে হাট। মানিকগঞ্জের ঘিওরের ৩০০ বছরের পুরনো নৌকার হাটের খবর থাকছে সংবাদের শেষাংশে। স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের অনিয়ম ঠেকাতে খুঁজে খুঁজে ব্যবস্থা নিচ্ছে সরকার। রিজেন্ট হাসপাতালের জালিয়াতি প্রসঙ্গে সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে কুয়েতে গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপুরের এমপি পাপুলের সংসদ সদস্য পদ বাতিলের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন তার বিরুদ্ধে দেশি বিদেশি তদন্ত চলছে। অর্থ ও মানব পাচার, ভিসা জালিয়াতি সহ অন্তত অর্ধ ডজন অভিযোগে গেল ৬ জুন কুয়েতে গ্রেফতার হন লক্ষ্মীপুর ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল। একজন আইন প্রণেতা হয়ে তার এমন অপকর্মের দায় নিয়ে সমালোচনা শুরু হয় সব মহলে। এই মুহূর্তে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। পাপুল কাণ্ডের নিন্দার ঝড় সংসদ পর্যন্ত। বুধবার জাতীয় সংসদের চলমান অধিবেশনে এই প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। উত্তরে প্রধানমন্ত্রী জানান প্রয়োজনে ওই আসনই শূন্য ঘোষিত হবে। সে কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য, সে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমাদের নমিনেশন ছিল, আমি কিন্তু দেইনি। তবে কুয়েতের সে নাগরিক কিনা সেটা কিন্তু কুয়েতের সাথে আমরা কথা বলছি, সে দেখব। আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে। সম্প্রতি রিজেন্ট হাসপাতালের চিকিৎসা সেবায় ভয়াবহ অনিয়মের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন প্রত্যেকটি খাতেই শৃঙ্খলা রক্ষায় সরকার সজাগ রয়েছে। অন্য কেউ জানায়নি, এটা কিন্তু আমরা সরকারের পক্ষ থেকেই কিন্তু এটা খুঁজে বের করেছি, এটা ব্যবস্থা নিয়েছে। র্যাব গেছে সেখান থেকে খুঁজে বের করে তারপরে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে এবং এই অনিয়মগুলি আমরা খুঁজে বের করেছি। প্রণোদনার ফলে মহামারীতেও রেমিট্যান্সে প্রভাব পড়েনি উল্লেখ করে সংসদ নেতা জানান করোনায় কোনো প্রবাসী শ্রমিক মারা গেলে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৩ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। করোনা দুর্যোগে চাকরি হারিয়ে পেশা বদল, পোশাক শ্রমিক, সবজি বিক্রেতা, এনজিও কর্মী, পাঠাও চালক, বেকার অনেক গণমাধ্যম কর্মী, আইনজীবী। ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল আরও ৪৬ জনের। মৃতের সংখ্যা বেড়ে ২,১৯৭ জন। ১৫,৬৭২টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩,৪৮৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১,৭২,১৩৪ জন। দুপুরে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বাড়তে থাকা সংক্রমণে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। কোনোভাবে যেন লাগাম টানা যাচ্ছে না অদৃশ্য শক্তি কোভিড-১৯-এর। বুধবারও করোনার ছোবলে প্রাণ গেছে ৪৬ জনের। এদিন ১৫,৬৭২টি নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ৩,৪৮৯ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৬ জন। এ পর্যন্ত ২,১৯৭ জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮%। শনাক্ত হয়েছে ৩,৪৮৯ জন এবং এ পর্যন্ত শনাক্ত ১,৭২,১৩৪ জন। সবশেষ মৃতদের ৩৮ জনই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আর বাকি ৮ জন মারা গেছেন বাসায়। আর ২৪ ঘন্টায় বেশি মারা গেছে চট্টগ্রামে ১৪ জন। এ পর্যন্ত ১,৭৪১ জন পুরুষ এবং ৪৫৬ জন নারী মৃত্যুবরণ করেছেন। বিভাগওয়ারি মৃত্যুবরণ করেছে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম ১৪ জন, রাজশাহী ৩ জন, খুলনা ৯ জন, বরিশাল ৩ জন, সিলেট ৪ জন এবং রংপুর বিভাগে ১ জন। ভালো সিনেমা দেখা, বই পড়া, বাগান করা সহ করোনাকালীন বাস্তবতায় প্রতিদিনের জীবনে মন সতেজ রাখতে আবারও গুরুত্ব দেয়া হয়। মানসিক স্বাস্থ্যকে উজ্জীবিত রাখবেন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।
করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার এহসান জুয়েল। দেশে করোনা ভাইরাস সংক্রমণের 123তম দিন চলছে আজ। তবে 8ই মার্চ প্রথম শনাক্ত হওয়ার কারণে আজ 8ই জুলাই 4 মাস পূর্ণ হলো। এই 4 মাসে দেশে করোনার সংক্রমণের সার্বিক চিত্র আমরা দেখে নেব। তবে তার আগে গত 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমণের চিত্রটি আমরা দেখে আসতে চাই। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,672, আক্রান্ত হয়েছেন 3,489 জন, মৃত্যু হয়েছে 46 জনের আর সুস্থ হয়েছেন 2,736 জন। মোট পরীক্ষার তুলনায় কতজন আক্রান্ত হচ্ছেন সেই আনুপাতিক হারটা যদি আমরা দেখতে যাই, গত 24 ঘন্টায় এটি 22.26% বলে আমরা দেখতে পাচ্ছি। প্রথম মাসে করোনা শনাক্ত হয়েছিল মাত্র 218 জন, কিন্তু সবচেয়ে বেশি গত মাসেই বেড়েছে এবং গত মাস সহ এখন পর্যন্ত দেশে সার্বিক করোনায় আক্রান্তের সংখ্যা 1,72,134 জন। গত 4 মাসের তুলনামূলক চিত্রে আমরা দেখব, যেখানে প্রথম মাস অর্থাৎ 8ই এপ্রিল মারা গিয়েছিলেন মাত্র 20 জন। পরবর্তীতে এই সংখ্যাটা খুব দ্রুত বাড়ে, এখন পর্যন্ত সেই সংখ্যাটা 2,197 জন। প্রথম মাসে এই পরীক্ষার সংখ্যা ছিল 5,164 জন, সবশেষ মাসে সে সংখ্যাটা অনেক বেশি বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 8,89,152 জন। সবচেয়ে বেশি এই দক্ষিণ এশিয়ার মধ্যে আক্রান্ত হয়েছে ভারতে। ভারতের বৈশ্বিক অবস্থান তৃতীয় এবং সেখানে আক্রান্তের সংখ্যা 7,44,006 জন। পাকিস্তানের বৈশ্বিক অবস্থান 12তম। বলা হয়েছে ছবি আঁকা, ভালো সিনেমা দেখা, গান শোনা, বাগান করা, বিভিন্ন সৃষ্টিশীল কাজে যাতে সবাই মনোযোগী থেকে এই করোনা দুঃসময়টা কাটিয়ে উঠতে সার্বিকভাবে সবাই এগিয়ে আসেন। এখন পর্যন্ত এ ছিল 24 ঘন্টার করোনায় আমার কাছে সবশেষ খবর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হয়ে রোগীরা আসলেও পাচ্ছে না পর্যাপ্ত চিকিৎসা সেবা। এদিকে আবহাওয়ার পরিবর্তনে বেড়েছে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সত্তরোর্ধ্ব সাকিয়া বেগম রাজিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগের নানা সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্ট শুরু হলে 18 দিন আগে সাতকানিয়া থেকে নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ভর্তি করা হয় করোনা অবজারভেশন ওয়ার্ডে। নমুনা সংগ্রহের 14 দিন পরে পরীক্ষার ফলাফল আসে নেগেটিভ। তবে এর মধ্যে হৃদরোগের কোনো চিকিৎসা না হওয়ায় অবস্থা খারাপ হতে শুরু করে সাকিয়া বেগমের। আর এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে আনা নেয়া করতে করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বজনদের। যদি রিপোর্টটা যদি তাড়াতাড়ি পাইতাম আমার মারও অনেক আগে ভালো হয়েছিল। প্রতিদিনই দূর দূরান্ত থেকে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে আসছেন রোগীরা, কিন্তু পর্যাপ্ত চিকিৎসা সেবা না পেয়ে বিভাগে পড়তে হচ্ছে রোগীদের। বলতে হচ্ছে কালকে আসার জন্য ঢুকতে যাই, আনসারও টাকা খুঁজে এবং ওয়ার্ডে ঢুকতে গেলে পর্যায়ক্রমে টাকা খুঁজতে থাকে। এদিকে গত কয়েকদিনে চমকে বেড়ে গেছে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা। বেসরকারি হাসপাতাল সহ অন্য কোথাও চিকিৎসা সেবা না পেয়ে সবাই আসছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বাসার বুকের মধ্যে হাফ জমে গেছে, চিকিৎসার জন্য এখানে আনছি আমরা। তবে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়ার দাবি কর্তব্যরত চিকিৎসকদের। ওয়েদারের জন্যই এই জিনিসটা বেড়ে যায়, ভাইরাসগুলোর প্রকোপটা বেড়ে যায়। করোনা রোগীর পাশাপাশি অন্যান্য যে রোগীগুলা যেমন ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, ডায়রিয়া এবং ম্যালনিউট্রিশনের যে অন্যান্য যে রোগীগুলো আছে আমরা সবগুলোই ভর্তি করছি এবং যথাযথভাবে চিকিৎসা করছি। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা 10,000 ছাড়িয়েছে, মারা গেছে 200-রও বেশি মানুষ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা ভাইরাস মানুষের প্রাণহানির পাশাপাশি জীবিকায় এনেছে বড় ধরনের পরিবর্তন। করোনার ছোবলে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি হারিয়ে কেউ সবজি বিক্রেতা, কেউ বা রাইড শেয়ারিং কোম্পানির চালক। কর্মহীন হয়ে পড়ায় দিশেহারা বিভিন্ন পেশার মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, এ ধরনের বিপর্যয় কাটিয়ে উঠতে দ্রুত সরকার ঘোষিত প্রণোদনার অর্থ ছাড় করতে হবে। সাদিকুর রহমানের রিপোর্ট। সারোয়ার হোসেন দীর্ঘ 14টি বছর পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত মাসে একটি কারখানায় সুপারভাইজার পদে থাকা অবস্থায় ছাঁটাইয়ের শিকার হন। বাধ্য হয়ে সবজি বিক্রি করেই চালাচ্ছেন সংসার। ওখান থেকে আমার ছাঁটাই করে দেওয়া হয়েছে, সংসার চালাইতে হলে আমার এই কাঁচামাল বিক্রি করতে হইতেছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা চাকরিচ্যুত তারা এরকম একটি ব্যবসা প্রতিষ্ঠান দিতে সক্ষম নন এবং তাদের সংসার চালাতে বাধ্য হয়ে তাদের গ্রামের বাড়িতে ছুটে চলে যেতে হয়। রাইড শেয়ারিং চালক এখন তারা। একজন ছিলেন এনজিও কর্মকর্তা, অপরজন দোকান মালিক। করোনার ভয়াবহ পরিস্থিতি পাল্টে দিয়েছে তাদের পেশার ধরন। পাঠা ওভার চালায় কিছুটা আর কি সমাধান হয়, সামান্য, পুরোটা চলে না। একটা ফাস্টফুডের দোকান, দুইটা চায়ের দোকান, তিনটা দোকান, তিনটাই বন্ধ। বাইক চালায় সংসার চলে যাচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে কিছু কাজকর্ম চালু থাকলেও কার্যত বন্ধ রয়েছে আদালতের কার্যক্রম। এতে আয় রোজগার সংকুচিত হওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কোনো কোনো আইনজীবী। একই অবস্থা চাকরিচ্যুত সংবাদকর্মীদেরও।
আদালত এভাবে দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে আমাদের আর্থিকভাবে যে ধরনের আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি এই পেশার পাশাপাশিও কিছু করা যায় কিনা এটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। যাদের চাকরিচ্যুত করেছে তারা কি করবে, তারা কোথায় যাবে? সবার তো চলার পাথেও নেই যে কিছু একটা করে খাবে। করোনাটা বড় একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে গণমাধ্যম মালিকদের জন্য। এমন পরিস্থিতিতে কর্মহীনদের সুযোগ সৃষ্টি করে দিতে ব্যাংক ও এনজিওর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে অর্থ সহায়তা দেওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। যারা অনানুষ্ঠানিক খাতে আছেন তাদের জীবিকা নির্বাহের জন্য, তাদের কর্মকে ধরে রাখার জন্য তারাও যেন প্রণোদনার অর্থ বা ঋণ পেতে পারেন সেই সুযোগ থাকতে হবে। করোনা ভাইরাসের মহামারীতে দেশে নতুন 1.5 কোটি মানুষ দরিদ্র হয়েছে বলে সাম্প্রতিক বিভিন্ন জরিপে উঠে এসেছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ন্যায্য দাম নিশ্চিত হওয়ায় পাল্টে যাচ্ছে দেশের আমন আবাদের চিত্র। বাড়তি জমিতে আবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। পাশাপাশি আমন বীজে নগদ ভর্তুকি আর বিনামূল্যে সেচ সুবিধাও দিচ্ছে সরকার। এমনকি প্রতি কেজি ডিএপি সারের দাম কমানো হয়েছে 9 টাকা পর্যন্ত। আর এতে আমন উৎপাদনে এবার রেকর্ডের সম্ভাবনা দেখছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। গাজীপুর থেকে ঘুরে এসে রিপোর্ট করেছেন শুভ খান। করোনাকালে বোরোর বাম্পার ফলন খাদ্য নিরাপত্তায় দিচ্ছে খানিকটা স্বস্তি। ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দামও পেয়েছেন কৃষকরা, যার ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে আমন মৌসুমে। মাঠ পর্যায়ে গিয়ে দেখা গেল বিএডিসির বীজ বিপণন কেন্দ্রে কৃষকদের দীর্ঘ লাইন। প্রথমবারের মতো সরকারের দেয়া নগদ ভর্তুকিতে বীজ কিনছেন কৃষকরা। এবছর বিএডিসির মাধ্যমে প্রায় 20 কোটি টাকা বীজে ভর্তুকি দিচ্ছে সরকার। 1 বিঘা করতাম, কিন্তু এই বছর আমি 5 বিঘা এই আবাদ করার জন্য এই বীজটা আমি নিয়েছি। আমি বৃত্তি 49 নিয়েছি, 10 কেজি, 10 টাকা কেজি কমে পাইছি। স্থানীয় ডিলার ও বিএডিসির কর্মকর্তারা বলছে গেলবারের তুলনায় বীজ বিক্রি বেড়েছে কয়েক গুণ। গত বছরের তুলনায় এই বছর 8 থেকে 10 টন বেশি বিক্রি হচ্ছে। এনআইডি নাম্বার, চাষির মোবাইল নাম্বার সহ, চাষির স্বাক্ষর সহ আমরা সেখানে তালিকা করতেছি। সেই তালিকা মোতাবেক আমাদের বীজ বিক্রি হচ্ছে। আসছে মৌসুমে 59 লাখ হেক্টর জমিতে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,54 লাখ টন, যা গেল মৌসুমের তুলনায় 12 লাখ টন বেশি। তবে কৃষি কর্মকর্তারা বলছেন লক্ষ্যমাত্রা ছাড়াবে আমন উৎপাদন। ইতোমধ্যে ডিএপি সারের দাম কেজিতে 9 টাকা কমিয়ে 16 টাকা করা হয়েছে। মেঘনা ধনগদা প্রজেক্ট, যেমন হচ্ছে জিকে প্রজেক্ট, তারাও যেন কৃষকদের সেচ দেয় এবং সেই টাকাটি সরকার দিয়ে দিবে, অর্থাৎ সেচ মূলত ফ্রি করে দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় বলছে আমনের পাশাপাশি রবি শস্য আবাদেও সরকারি সহায়তা অব্যাহত থাকবে কৃষকদের জন্য। হাইকোর্টের বারান্দায় বসে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে একটি সফটওয়্যার কোম্পানির বিরুদ্ধে। একই সিরিয়ালের স্টিকার একাধিক আইনজীবীর কাছে বিক্রি করে এ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বলছে তদন্তে প্রমাণ হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সর্বোচ্চ আদালতে মামলা করতে হলে আইনজীবী সমিতির একটি স্টিকার নিতে হয়। গড়ে প্রতিদিন এই স্টিকার বিক্রি হয় 1000, যা বিক্রি করে বছর শেষে আয় হয় 14,85 লাখ টাকা। এ টাকার অধিকাংশ ব্যয় হয় সমিতি ও আইনজীবীর কল্যাণে, বাকিটা পায় সরকার। গত 10 বছর ধরে সমিতির ভেতরে কয়েকটি দোকান নিয়ে এই স্টিকার দিয়ে আসছে সিদ্দিক এন্টারপ্রাইজ নামে একটি সফটওয়্যার কোম্পানি। সম্প্রতি একই সিরিয়ালে 5টি স্টিকার পাওয়ায় সমিতিকে জানায় এক আইনজীবী। এরপর আসতে থাকে স্টিকার জালিয়াতির একের পর এক অভিযোগ। সমিতির সম্পাদকের ধারণা, এ জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিদ্দিক এন্টারপ্রাইজ। 2010 সাল থেকে এই পর্যন্ত সফটওয়্যারে কতটা স্টিকার প্রিন্ট হয়েছে তার একটা ডেটা আছে, কিন্তু আলটিমেটলি এই যে অতিরিক্ত কতগুলো প্রিন্ট হয়েছে, কারণ আমাদের খাতায় তো একটা করে নাম্বার এন্ট্রি হয়েছে, একটা টাকা আমরা পেয়েছি। এই যে অতিরিক্ত যে প্রিন্ট হয়েছে তার তো কোনো ডাটা প্রাথমিকভাবে তদন্ত কমিটি মানে সফটওয়্যারের মধ্যে পায়নি। বার সভাপতি বলছেন তদন্তে প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টেকনিক্যাল কমিটি যখন রিপোর্ট দিবে সেই রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, সে যেই হোক, যত পিছনে হোক যত সামনে হোক, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সমিতির সাবেক 3 বারের সভাপতির তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আমার সময় আমার জানা মতে তখন কোনো এরকম কোনো দুর্নীতি আমরা দেখি নাই এবং আমরা শুনিও নাই। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি কমিটি জালিয়াতি তদন্তে কাজ করছে। এর আগে 2016 সালেও জালিয়াতি ধরা পড়লেও কোনো তদন্ত হয়নি, যদিও একাধিকবার ফোন করেও সফটওয়্যার কোম্পানির কোনো বক্তব্য পাওয়া যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। হ্যাবিপিরা সুস্থ করছে 96% করোনা রোগীকে। মাত্র 50 জন রোগীর উপর ওষুধটির প্রয়োগ শেষে, এমন দাবি দেশীয় কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালের।
করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা চলছে বিশ্বজুড়েই। এর মধ্যেই দেশীয় কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল এক সংবাদ সম্মেলনে দাবি করল তাদের উৎপাদিত ওষুধ ফ্যাভিপিরা সুস্থ করছে 96 ভাগ রোগীকে। জাপানি প্রতিষ্ঠান তোয়ামা কেমিক্যাল কোম্পানি উদ্ভাবিত ওষুধটি নিয়ে বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল করে বিকন, যাতে 50 জন রোগীকে এই ওষুধ দেওয়া হয়, যার 48% 4 দিনে এবং 96% 10 দিনের মধ্যে করোনা মুক্ত হয়েছেন বলে দাবি করা হয়। লক্ষণ প্রকাশের 7 দিনের মধ্যেই আমরা এই ওষুধটা ব্যবহার করেছি। আমরা দেখিয়েছি 96% যারা এই ওষুধ পেয়েছে তারা 10 দিনের মধ্যে ভাইরাস ফ্রি হয়ে গেছে। তবে মাত্র 50 জনের ট্রায়াল যথাযথ নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু কোভিডের সুনির্দিষ্ট ওষুধ না থাকায় ফ্যাভিপিরা গ্রহণ করা যেতে পারে বলে মত তাদের। যেহেতু কোনো মেডিসিন না, ইউ ক্যান ট্রাই, দিতে পারি, না দিয়ে তো কোনো উপায় নেই, উইকে তো দিতে হবেই আর কি। তবে এই স্টাডি দিয়ে কিন্তু ফাইনাল বলা যাবে না, আমাদের আরো লার্জ স্কেলে করতে হবে, আরো অনেক হসপিটালে অন্তত কয়েক হাজার মনে হয় এখন থেকে শুরু করা উচিত। উপকারিতা পেতে 50 থেকে 70টি ওষুধ গ্রহণ করতে হয় রোগীকে, যার মূল্য 20,000 টাকার বেশি। তাও আবার গুরুতর রোগীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। জানতে চাইলে বিকন বলছে ভ্যাট কমালে কমবে ওষুধের দামও। 7 থেকে 10 দিনে দেখা যায় যে 52 থেকে 70টা ট্যাবলেট দরকার পড়ে। বাজার মূল্য হচ্ছে 400 টাকা করে প্রতিটি ট্যাবলেট। ভ্যাটের যদি অব্যাহতিটা বাংলাদেশ সরকার থেকে যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এই ওষুধের দাম কমানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুযোগটি রয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ বিক্রি ও সেবন নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিতে বলছেন বিশেষজ্ঞরা। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। সাজানো সারি সারি নৌকা, জমে উঠেছে হাট। 300 বছর পুরনো মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওর নৌকার হাট বসেছে এবারও। ইউসুফ আলীর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বর্ষা এলেই বাড়ে নৌকার কদর, তাই ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে নৌকা কেনার হিড়িক পড়েছে মানিকগঞ্জের ঘিওর নৌকার হাটে। তার উপর পদ্মা, যমুনা, ইছামতি, ধলেশ্বরী, কালীগঙ্গা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের 7 উপজেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে ডুবে যায়। এতে এ এলাকার মানুষের একমাত্র বাহন হয়ে উঠেছে নৌকা, তাই নৌকা কিনতে হাটে ভিড় করছেন স্থানীয়রা। নৌকার দাম বেশি হাঁকা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। বাড়ির থেকে বেরোতে পারতেছি না পানির জন্য, নৌকা কিনতে পারতেছি, নৌকার দাম অনেক। 2,000 টাকার নৌকা 3-4 হাজার টাকা দাম চাইতেছে। টাঙ্গাইল জেলা থেকে আইছে নৌকা কেনার জন্য, নৌকার দাম অনেক বেশি। নৌকা তৈরির উপকরণের দাম বৃদ্ধি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে কারিগরদের কম লাভ হলেও ক্রেতা বেড়ে যাওয়ায় ভালো লাভ হচ্ছে বলে জানান বিক্রেতারা। লোহা লস্কর দাম বেশি, ব্যাপারীতে দাম করে কম। ব্যাপারীরা কিনা নেয়, ব্যাপারীরা ভালো পয়সায় বেচে, কিন্তু আমরা তো ভালো পয়সায় বেচতে পারি না। কিনে এই হাটে বেচানি করি, মোটামুটি যাদের ছেলে পেলে নিয়ে সংসার চলছে, আসি বাসা। বর্তমানে আমাদের বাজার চাহিদা ভালো আছে। এদিকে হাটে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে পুলিশ। দস্যুতা, চুরি, ডাকাতি, ছিনতাই এরকম কোনো যেন ঘটনা না ঘটে সেজন্য আমরা যথেষ্ট ফোর্স অফিসার দিয়ে থাকি। আমি নিজেও টেক কেয়ার করে থাকি। ঘিওর নৌকা হাটে প্রতি বুধবার 1000 থেকে 1,500 নৌকা বেচা কেনা হলেও এখন তা বেড়েছে 3 গুণ। প্রতিটি নৌকা বিক্রি হয় 3 থেকে 10,000 টাকা পর্যন্ত। সময় সংবাদ, মানিকগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এখনো ধরাছোঁয়ার বাইরে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ, অফিসে ছিল টর্চার সেল, নারী বাহিনী, গ্রেপ্তার 7 জন, রিমান্ডে। মিরপুর শাখা ও সিলগালা। মাস্ক কাণ্ডে জেএমআই সহ 2 ঠিকাদার প্রতিষ্ঠানের প্রধানকে দুদকের জিজ্ঞাসাবাদ। জেকেজি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থাই নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। কোভিড টেস্টে 50-এর বেশি যাত্রী পজিটিভ হওয়ায় রোমের বিমানবন্দরে নামতে দেওয়া হয়নি 125 বাংলাদেশিকে। ইতালীয় পাসপোর্টধারীদের থাকার অনুমতি। করোনায় দেশে আরও 46 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 3,500। চট্টগ্রাম মেডিকেলে টাকা ছাড়া মেলে না সেবা। করোনা চিকিৎসায় ভোলায় নেই ন্যূনতম সুবিধা। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।